প্রচণ্ড এই গরমে তো একদমই নাজেহাল অবস্থা। আর ঠিক এই সময়ে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত বা ড্রিঙ্কস না পেলে তো বেহাল অবস্থা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রচণ্ড এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের ঠান্ডা ঠান্ডা কিছু ড্রিঙ্কস বা শরবত রাখা খুবই প্রয়োজন। তাই তো আজকে একই ভিডিওতে আমি আপনাদের 6টি ভিন্ন ধরনের শরবতের রেসিপি শেয়ার করেছি। প্রত্যেকটি রেসিপি আমি ঘরোয়া উপকরণে একদম হেলদিভাবে তৈরি করেছি। এই গরমে এরকম এক গ্লাস ড্রিঙ্কস বা শরবত পেলে সঙ্গে সঙ্গে রিফ্রেশ ফিল করবেন। চলুন তাহলে ঝটপট রেসিপিগুলো দেখে আসি। প্রথমেই তৈরি করব সাবুদানার শরবত। এই গরমে এক গ্লাস এরকম শরবত খাওয়ার পর সঙ্গে সঙ্গেই রিফ্রেশিং এবং এনার্জেটিক ফিল করবেন। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানের মধ্যে নিচ্ছি 2 কাপ নর্মাল ঠান্ডা পানি। এবারে পানির মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আগার আগার পাউডার। প্রতি 1 কাপের জন্য 1 চা চামচ করে আগার আগার পাউডার লাগে। আমি যেহেতু 2 কাপ পানি নিয়েছি এজন্য এখানে 2 চামচ আগার আগার পাউডার দিলাম। সাথে দিয়ে দিয়েছি 1/3 কাপ চিনি। আমি কিন্তু চুলাটাকে এখনো জ্বালিয়ে দিইনি। চুলা জ্বালিয়ে আগার আগার পাউডারটা পানির মধ্যে দিলে এটা দলা বেঁধে থাকবে। এজন্য চুলা জ্বালানোর আগেই সবকিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটাকে এই পর্যায়ে জ্বালিয়ে দিয়েছি। মিশ্রণটা যখন ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রু আফজা। এখানে রু আফজাটা খুবই সুন্দর একটা ফ্লেভার, টেস্ট, একই সঙ্গে খুবই সুন্দর একটা কালার দিবে। এজন্য এক্সট্রা করে এখানে কোনো কালার অ্যাড করে জেলো তৈরি করার প্রয়োজন নেই। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটার মধ্যে জাস্ট একটি বলক উঠিয়ে নিব। এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। মিশ্রণটা ফুটে ওঠার পর চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এরকম স্কোয়ার শেপের পাত্র নেওয়ার চেষ্টা করবেন এবং তলার অংশটা যেন অবশ্যই সমান হয়। এবার এই মিশ্রণটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এরই মধ্যে জেলোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। জেলোটা সেট হতে থাক, ততক্ষণে আমি বাকি প্রিপারেশনগুলো সেরে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে আগে থেকে জাল করা ফুল ফ্যাটযুক্ত লিকুইড দুধটা ব্যবহার করেছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই ড্রিঙ্কস বা ডেজার্টটা তৈরি করে নিতে পারবেন। দুধের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধের পরিবর্তে আপনারা এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে এখানে এক্সট্রা করে আর কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই। গুঁড়া দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। 1/2 কাপ চিনি আমার কাছে একদম পারফেক্ট মিষ্টি লেগেছে। আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে বাড়িয়ে দিতে পারেন। যেহেতু আমি আগে থেকেই জাল করা দুধ এখানে ব্যবহার করেছি, তারপরেও গুঁড়া দুধ ব্যবহার করেছি, এজন্য দুধটা জাল করে আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। দুধের মধ্যে খুব ভালোভাবে 2-3টি বলক আসার পরে এটা আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। দুধের মিশ্রণটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি সাবুদানাটা সেদ্ধ করে নিচ্ছি। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। সাবুদানাটা দিয়ে একদমই অপেক্ষা করা যাবে না, তাহলে এগুলো দলা বেঁধে যেতে পারে। সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে দিচ্ছি এবং অনবরত নেড়ে চেড়ে 10 থেকে 15 মিনিট এগুলোকে জাল করে নিচ্ছি। সাবুদানা সেদ্ধ হতে একটু সময় লাগে, 10 থেকে 15 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তারপরে কিভাবে বুঝবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কি না? একটু খেয়াল করলে বুঝতে পারবেন সাবুদানাগুলো কিন্তু একদম আগের থেকে স্বচ্ছ হয়ে গেছে, ভিতরে সামান্য একটু সাদা দানা বোঝা যাচ্ছে। ঠিক এই পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে স্ট্রেন করে নিতে হবে। এবারে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানার যে স্টিকি ভাবটা রয়েছে ওইটাও একদম দূর হয়ে যাবে, সেই সাথে সাবুদানাগুলো ঠান্ডাও হয়ে যাবে। ধুয়ে নেওয়ার পর সাবুদানাগুলো ঠিক এরকম ঝরঝরে হবে। এগুলোকেও এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমার জেলোটা সম্পূর্ণভাবে সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমার হাতের আঙুলের সঙ্গে একটুও লেগে আসছে না। এবারে জেলোটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি। আমি খুব একটা বেশি বড় করছি না, আবার খুব বেশি ছোটও করছি না। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। এবার জেলোগুলোকে আমি ঠিক এইভাবে আলাদা করে নিচ্ছি। আমি একটি জেলোর টুকরো আপনাদের ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এই সাইজে জেলোগুলোকে কেটে নিয়েছি আর জেলোটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। এদিকে জাল করে রাখা দুধটাও খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাবুদানাগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জেলোর টুকরোগুলো। আমি যে পরিমাণে জেলো তৈরি করেছিলাম সম্পূর্ণটা এখানে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কিশমিশ, 1.5 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এই ড্রিঙ্কসের মধ্যে বাদাম এবং কিশমিশটা কিন্তু খুবই বেশি মজা লাগে, অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই রিফ্রেশিং এবং হেলদি একটি ড্রিঙ্কস অথবা ডেজার্ট।
ড্রিঙ্কসের টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য, সেই সাথে কালারটা একটু চেঞ্জ করার জন্য দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ রুহ আফজা। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন। যেহেতু জেলোর মধ্যে রুহ আফজা অলরেডি ব্যবহার করা হয়েছে, সো এখানে কিন্তু রুহ আফজার সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। সো এই পর্যায়ে রুহ আফজাটা না দিলেও চলবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখুন ড্রিঙ্কসের কালারটা কতটা লোভনীয় হয়েছে, সেই সাথে এটা খেতেও অনেক বেশি মজার। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে ড্রিঙ্কসটি আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এছাড়াও এই ড্রিঙ্কসটি একদিন বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখেই খাওয়া যাবে। সো প্রতিদিন তৈরি করে নেওয়ার কিন্তু ঝামেলাটাও করতে হবে না। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। এই গরমে ঠিক এইভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস শরবত খেলে সঙ্গে সঙ্গে রিফ্রেশ ফিল করবেন। বিসমিল্লাহ। কাঁচা আমের শরবত অথবা আম পান্না বানানোর জন্য এখানে আমি 2টি কাঁচা আম নিয়েছি। ফার্স্টে আমের খোসাটাকে আমি পিল করে নিচ্ছি, তবে আপনারা চাইলে আমের খোসা সহই কিন্তু শরবতটা তৈরি করে নিতে পারেন। এবারে আমগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অবশ্য আমগুলোকে ছোট টুকরো করে কেটে না নিলেও চলবে, আপনারা চাইলে পুরো আস্ত আমগুলোকেও সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি এরকম ছোট টুকরো করে কেটে নিচ্ছি, এটা সেদ্ধ করার সুবিধার্থে। আমগুলোকে আমি ঠিক এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি, এর থেকে ছোট অথবা বড় করে কেটে নিলে তাতে কোনো প্রবলেম নেই। এবারে আমগুলোকে আমি অন্য একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন। সাথে আরও দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা কুচি, 1 চামচ লবণ, 1/3 কাপ চিনি। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। এছাড়াও চিনির পরিমাণটা ডিপেন্ড করবে আমটা কতটা টক অথবা মিষ্টি। সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পানি। পানিটা এমনভাবে দিতে হবে যেন আমগুলো সেদ্ধ হয়ে যায় কিন্তু পানিটা টেনে না যায়। এবারে সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে অপেক্ষা করছি আমগুলো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আম সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, 8 থেকে 10 মিনিটের মতো সময় লাগবে। ইতিমধ্যে আমার আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এগুলো গলে যাচ্ছে। সো এবার আমের টুকরোগুলো আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর পানিসহ আমের টুকরোগুলোকে আমি একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আরও দিচ্ছি 1/2 চামচ বিট লবণ, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/2 কাপ ধনিয়া পাতা কুচি, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে, এবং দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। কাঁচা আমের শরবতে পুদিনা পাতার ফ্লেভারটা খুবই ভালো লাগে এবং এটা কিন্তু অনেক বেশি রিফ্রেশিং। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণে লেবুর রস। পুদিনা পাতা এবং লেবুর রসটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ব্যাস সব কিছু দেওয়া হয়ে গেছে, এখানে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি, একদম স্মুথ পেস্ট তৈরি হওয়া পর্যন্ত। ঠিক এরকমটা হবে, দেখতেই পাচ্ছেন। আর এখানে পুদিনা পাতা ধনে পাতা ব্যবহার করার কারণে আমের পিউরির মধ্যে খুবই সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। তবে এই মিশ্রণটা শরবত তৈরি করার জন্য কিন্তু এখনও পুরোপুরি রেডি না। এই মিশ্রণটিকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আমরা সকলেই জানি আমের মধ্যে কিছু আঁশ থেকে থাকে, এছাড়াও এখানে পুদিনা তারপর ধনেপাতা ব্যবহার করা হয়েছে, এগুলোরও ছোট টুকরো রয়ে গেছে। এগুলো শরবতের মধ্যে থাকলে খেতে ভালো লাগবে না, এজন্য আমি এগুলোকে ছেঁকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণে আমের আঁশ অথবা পুদিনা ধনেপাতার ছোট টুকরো টুকরো অংশ বের হয়েছে, এগুলো আমি ফেলে দিব। বাকি যে পিউরিটা রয়েছে এটার ঘনত্বটা দেখতে পাচ্ছেন, খুবই পারফেক্ট একটি ঘনত্ব হয়েছে। এই পিউরি থেকে সামান্য একটু পিউরি গ্লাসে নিয়ে কিন্তু অনেক পরিমাণে শরবত তৈরি করা যাবে। কাঁচা আমের শরবতটা সংরক্ষণ করার জন্য আমি একটি আইস ট্রেতে আমের পিউরিটা নিয়ে নিচ্ছি। এরকম আইস ট্রে তো আমাদের সকলের বাসায় থাকে। সম্পূর্ণ খোপগুলো ভরিয়ে নেওয়ার পর ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব, প্রায় মাস জুড়ে সংরক্ষণ করে রাখা যাবে। যখন আইস কিউবগুলো জমে যাবে তখন এর মধ্যে থেকে এগুলোকে উঠিয়ে একটি এয়ারটাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে। যখনই খেতে ইচ্ছে করবে 1 থেকে 2টি আইস কিউব পানির মধ্যে গুলিয়ে খেয়ে ফেলা যাবে। এদিকে একটি ছড়ানো বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া এবং 1 চামচ লবণ। সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং যে গ্লাসে আমি শরবতটা সার্ভ করব গ্লাসের মুখে আমি সামান্য একটু লেবুর রস মেখে নিচ্ছি।
এরপর মরিচ এবং লবণের মিশ্রণের মধ্যে গ্লাসটিকে এইভাবে ঘুরিয়ে নিলে এর মুখের মধ্যে কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন তৈরি হয়, মাশাআল্লাহ। একইভাবে আমি সবগুলো গ্লাসে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এবারে শরবতটা তৈরি করার জন্য গ্লাসে নিয়ে নিচ্ছি কিছু আইস কিউব। এর মধ্যে দিয়ে দিচ্ছি শরবতের জন্য তৈরি করা আমের পিউরিটা। এটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি ফ্রিজে নর্মাল ঠান্ডা পানি। ব্যাস, এবার শুধু সব কিছু একসঙ্গে গুলিয়ে নিলেই কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম পান্না অথবা কাঁচা আমের শরবত রেডি। গরমে ঠিক দুপুরবেলায় এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত পেলে কী যে রিফ্রেশমেন্ট লাগে এটা তো বলে বোঝানো যায় না। যারা কাঁচা আমের শরবত অলরেডি আগে খেয়েছে তারা তো জানে এটা কত বেশি টেস্টি হয়ে থাকে। আর যারা এখনও তৈরি করে খাননি অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি পরবর্তী রেসিপিতে। আজকে আমি একই ভিডিওতে খুবই সহজভাবে 6টি ভিন্ন ধরনের লেবুর শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই তৈরি করব জিঞ্জার লেমনেড মানে আদা লেবুর শরবত। বিসমিল্লাহ। একটি গ্লাসে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদার রস। আদাকে থেতো করে চিপে নিলে আদার রস পাওয়া যায়। 2 চা চামচ দিচ্ছি লেবুর রস, 2 চা চামচ চিনি, সামান্য বিট লবণ এবং সামান্য রেগুলার লবণ। এবারে দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি, সেই সাথে দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানি। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলে আমাদের আদা লেবুর শরবত রেডি। এই আদা লেবুর শরবতটা কিন্তু হজমে খুবই সহায়তা করে। গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম একটি লেবুর স্লাইস। এটিকে এক সাইডে রেখে এবার তৈরি করব জিরা লেবুর শরবত। প্রথমেই নিচ্ছি 2 চা চামচ লেবুর রস, 1/4 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়াটাই ব্যবহার করতে হবে। দিচ্ছি 2 চা চামচ চিনি, সামান্য বিট লবণ এবং সামান্য রেগুলার লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো। এবার পরিমাণ মতো পানি দিয়ে সবকিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল জিরা লেবুর শরবত, অথবা এটাকে কিউমিন লেমনেডও বলা হয়ে থাকে। সবশেষে দিয়ে দিচ্ছি একটি লেবুর স্লাইস। অনেকে আবার এই শরবতটাকে জিরা পানি বলে থাকে। এটা খেতে কিন্তু ভীষণই মজা। আপনারা ইফতারে অবশ্যই একবার ট্রাই করবেন যারা এখনও ট্রাই করেননি। এইবারে তৈরি করব লেবু মাল্টার শরবত। বরাবরের মতো গ্লাসে নিয়ে নিচ্ছি 2 চা চামচ লেবু রস, 2 চা চামচ চিনি, সামান্য একটু বিট লবণ, সামান্য রেগুলার লবণ এবং সবশেষে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ পরিমাণে মাল্টার রস। মাল্টাগুলোকে চিপে এখানে আমি রসটা বের করে নিয়েছি। এবার সবশেষে পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের লেবু মাল্টার শরবত। এই শরবতটা খেতে অনেকটাই কিন্তু ট্যাংয়ের মতো লাগে। আর আমার মনে হয় এই শরবতটা তো প্রত্যেকটা বাসায় খাওয়া হয়। এখানে মাল্টার রসের পরিবর্তে আপনারা চাইলে সরাসরি ট্যাং পাউডারটাও ব্যবহার করতে পারেন। এবারে তৈরি করব রুয়াবজা লেমনেড অথবা রুয়াবজা লেবুর শরবত। গ্লাসে নিচ্ছি 2 চা চামচ লেবুর রস, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ তোকমা দানা। তোকমা দানা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আপনারা চাইলে তোকমা দানাটা যে কোনো শরবতে রাখতে পারেন। সাথে আরও দিচ্ছি 2 চা চামচ চিনি, সামান্য একটু রেগুলার লবণ, এখানে কিন্তু বিট লবণ যাবে না। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রুয়াবজা। রুয়াবজা সিরাপটা আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। সাথে কিছু বরফ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল রুয়াবজা লেমনেড অথবা রুয়াবজা শরবত। এই শরবতটাও কিন্তু খেতে ভীষণই মজা হয়ে থাকে। আর এই শরবতটা একটু কালারফুল হওয়ার কারণে বাচ্চারা কিন্তু এটা বেশি পছন্দ করে। এবারে তৈরি করব একদমই সাদামাটা একটি লেবুর শরবত, তবে এটা কিন্তু ভীষণই উপকারী এবং জনপ্রিয় একটি শরবত। বরাবরের মতো গ্লাসে নিয়ে নিচ্ছি 2 চামচ লেবুর রস, 1 চামচ তোকমা দানা, 2 চামচ চিনি, সামান্য বিট লবণ এবং সামান্য রেগুলার লবণ, সেই সাথে কিছু বরফ কুচি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিলে আমাদের সাদামাটা লেবুর শরবত একদম রেডি। শরবতটি সাদামাটা হলেও এটার উপকারিতা কিন্তু অনেক। আর এই শরবতটা তৈরি করে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, 2-4 মিনিট রেখে খেতে হবে, কারণ এখানে তোকমা দানা ব্যবহার করা হয়েছে। তাই তোকমা দানাটা ভিজতে 2-4 মিনিট সময় দিতে হবে। এবারে তৈরি করব মিন্ট লেমনেড। এই শরবতটা তো অনেকেরই ভীষণ প্রিয় একটি শরবত। বরাবরের মতো আবারও গ্লাসে নিয়ে নিচ্ছি 2 চামচ লেবু রস, 2 চামচ চিনি, সামান্য রেগুলার লবণ, সামান্য বিট লবণ এবং দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচ পরিমাণে পুদিনা পাতার রস। পুদিনা পাতাগুলোকে থেতো করে চিপে রসটা বের করে নিয়েছি। সেই সাথে কিছু বরফ কুচি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে নিলে আমাদের মিন্ট লেমনেড একদম রেডি।
আচ্ছা, সবশেষে আমি আপনাদের এখানে একটি টিপস দিয়ে দিই। আপনারা এই শরবতগুলো যদি আরও ঝটপট তৈরি করতে চান, মানে মিশিয়ে নেওয়ার যে প্যারাটা আছে এটা যদি না নিতে চান, তবে আমি যে এখানে আস্ত চিনিটা ব্যবহার করেছি না, আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনি ব্যবহার করতে পারেন। অথবা আপনারা চাইলে চিনি জাল করে সুগার সিরাপ তৈরি করে নিতে পারেন। গুঁড়া চিনি অথবা সুগার সিরাপ এগুলো দিয়ে শরবত তৈরি করলে কোনো টেনশনই থাকে না চিনি গলার, সঙ্গে সঙ্গে সব কিছু একসঙ্গে মিশে যায়। আর মাশাআল্লাহ, এদিকে আমার সবগুলো শরবত একদম রেডি। খাওয়ার আগে আর কিছু বরফ কুচিয়ে দিয়ে এগুলোকে সার্ভ করে নিচ্ছি। একই ভিডিওতে ভিন্ন ভিন্ন 6টি ফ্লেভারে লেবুর শরবত আপনাদের তৈরি করে দেখিয়েছি। একটি শরবত আরেকটির থেকে কিন্তু কম না। আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন, প্রত্যেকটা শরবতে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে। চিনি ছাড়া এর যে মজাদার হেলদি ড্রিঙ্কস অথবা শরবত আর দ্বিতীয়টি হতে পারে না। তবে এই শরবতটি খাওয়ার পর আপনি সঙ্গে সঙ্গে রিফ্রেশিং এবং এনার্জেটিক ফিল করবেন। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 70 গ্রামের মতো কাঠবাদাম। এবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কাঠবাদামগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। অন্য একটি বাটিতে নিয়েছি বেশ বড় সাইজের 8 পিস খেজুর। আপনারা যে খেজুর বাসায় খান বা আপনাদের পছন্দ মতো যে কোনো খেজুর এখানে ব্যবহার করতে পারবেন। খেজুরের মধ্যে যে বীজগুলো ছিল আমি একটি ছুরির সাহায্যে এইভাবে ফেরে বীজগুলোকে আলাদা করে ফেলেছি। অবশ্যই বীজগুলোকে আলাদা করে ফেলে দিতে হবে, এছাড়া কিন্তু ড্রিঙ্কসটি তৈরি করা যাবে না। এবার এই খেজুরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দুধের পরিবর্তে আপনারা চাইলে এখানে পানি দিয়েও খেজুরগুলোকে ভিজিয়ে রাখতে পারেন। খেজুরগুলোকেও আমি ভিজিয়ে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। এবার আরেকটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তোকমা দানা। এটার আর অন্য কোনো নাম আছে কিনা আমার জানা নেই, তবে আমার কাছে তোকমা দানা নাম হিসেবে পরিচিতি পেয়েছে। এর মধ্যে হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে তোকমা দানাগুলোকেও ভিজিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। এগুলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুলে একদম ডাবল হয়ে যাবে বা বাটিটা ভরে যাবে। এগুলোকেও এক সাইডে রেখে দিয়ে অন্য একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা ব্যবহার করছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। হাফ কাপ পানি দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকেও এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে 1 ঘন্টা পর কাঠবাদামগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবারে কাঠবাদামের খোসাগুলোকে আমি আলাদা করে ফেলছি। বাদামগুলোকে নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডারের জারে। সেই সঙ্গে যে আমি খেজুরটা ভিজে রেখেছিলাম, দুধ সহ খেজুরগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে একদম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। ঠিক এরকম হবে। এখানে খেজুর বা বাদামের কোনো আস্ত দানাই থাকবে না, একদম মিহি পেস্ট করে ফেলতে হবে। ঠিক এরকম একটা পেস্ট হবে। এই পেস্টটা তৈরি করতে ব্লেন্ডারে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। খেজুর এবং বাদামের এই পেস্টটিকে এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি চুলাতে। একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। 1 লিটার দুধ দিয়ে এই শরবতটা তৈরি করলে আপনারা 4 থেকে 5 জনকে খুব ভালোভাবে সার্ভ করতে পারবেন। তবে আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করতে চান তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে নেবেন। এবার নেড়ে চেড়ে দুধের মধ্যে একটি বলক উঠিয়ে নিব। এরপর দিয়ে দিচ্ছি ওই যে আগে থেকে ব্লেন্ড করে রাখা খেজুর এবং বাদামের পেস্ট। আচ্ছা, এখানে অনেকেই হয়তো বলতে পারেন এই মিশ্রণটা দেওয়ার পরে দুধের ছানা কেটে যাবে কিনা। একদমই যাবে না, কারণ এখানে ফ্রেশ ফ্রুটস ব্যবহার করা হচ্ছে, এখানে কোনো কেমিক্যাল যাচ্ছে না, সো দুধের ছানা কাটার কোনো চান্স নেই। আমি একটি হ্যান্ড উইস্ক দিয়ে মিশ্রণটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চামচ দিয়ে মেশাতে একটু প্রবলেম মনে হচ্ছিল, যার কারণে হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন কত পারফেক্টলি মিশ্রণটা মিশে গেছে। সেই সাথে দুধের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আগে থেকে যে কাস্টার্ড পাউডারটি আমি গুলিয়ে রেখেছিলাম দুধের মধ্যে দেওয়ার আগে একবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দুধে দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে দিচ্ছি। এছাড়া কাস্টার্ড পাউডারটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দেখতে পারবেন দুধের এই মিশ্রণটা আগের তুলনায় আরও কিছুটা ঘন বা থিক হয়ে এসেছে। অ্যাট লাস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ কনডেন্স মিল্ক। এই মিষ্টিটা আমার কাছে একদম পারফেক্ট লেগেছে, না খুব বেশি মিষ্টি না একদমই কম হয়েছে। আর আপনারা যদি মিষ্টিটা বেশি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে কনডেন্স মিল্কের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিলে আমার এই শরবতের মিশ্রণটা একদম রেডি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বেশ ঘন হয়েছে, আর বেশি জাল করা যাবে না, তাহলে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। এবার এই মিশ্রণটি চুলা থেকে নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং বোলে ট্রান্সফার করে নিচ্ছি। আপনারা চাইলে এই অবস্থায় শরবতটিকে ফ্রিজে রেখে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিতে পারেন। ইফতারের আগে জাস্ট ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন। এদিকে তোকমা দানাগুলোও দেখুন ফুলে একদম বড় হয়ে গিয়েছে এবং বাটিটা ভরে গেছে।
এবার এই তোকমা দানাগুলো আমি শরবতের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এখানে আর এক্সট্রা কোনো ইনগ্রিডিয়েন্টস বা কোনো ফ্রুটস কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এইভাবেই জাস্ট সব কিছু একবার মিশিয়ে নিয়ে শরবতটা আপনারা সার্ভ করতে পারবেন। আমি এখানে খুবই সামান্য কয়েকটি ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি। এই সব কিছুর কম্বিনেশনে এই শরবতটা খেতে যে কী মজা আর এটাকে যে কত বেশি এনার্জেটিক আপনারা না খেলে বুঝতে পারবেন না। চলে যাচ্ছি তাহলে পরবর্তী রেসিপিতে। তৈরি করব হোমমেড ট্যাং। আর ট্যাংটা তো আমাদের প্রতিদিনই লাগে, তাই বাজার থেকে অস্বাস্থ্যকর কেমিক্যালযুক্ত ট্যাং না কিনে ঘরে সামান্য কিছু টাকা খরচ করে তৈরি করে নিন একদম পারফেক্ট হোমমেড ট্যাং। আজকে আমি একই ভিডিওতে 3টি ভিন্ন ফ্লেভারের ট্যাং তৈরি করে দেখাবো আপনাদের। বিসমিল্লাহ। ফার্স্টে আমি এখানে ব্লেন্ডারে যে জারে মশলা গুঁড়ো করা হয় ওই জারটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ গ্লুকোজ, 1/4 টিস্পুন লবণ এবং আরেকটি মূল উপকরণ লাগবে, সেটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। আমি এটা সুপার শপ থেকে কিনেছি, আপনারা যে কোনো সুপার শপ অথবা মুদি দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন। আর হ্যাঁ, ট্যাং তৈরির ক্ষেত্রে অবশ্যই এই সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে, এছাড়া ট্যাংয়ের সেই আসল ফ্লেভারটা পাবেন না। মানে ট্যাংয়ের মধ্যে যে টক মিষ্টি একটা ফ্লেভার বা টেস্ট আসে, এটা কিন্তু সাইট্রিক অ্যাসিডের কারণেই। সো অবশ্যই এখানে সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে। এছাড়াও সাইট্রিক অ্যাসিড কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। আপনারা ট্যাংগুলো যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে চান, সেজন্য এখানে সাইট্রিক অ্যাসিডটা ব্যবহার করতে হবে। এনিওয়ে, এখান থেকে 1/4 টিস্পুন সাইট্রিক অ্যাসিড আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি পরিমাণে ব্যবহার করা যাবে না। মানে 1 কাপ চিনির জন্য আমি এখানে আপনাদের সকল উপকরণগুলো মেপে দেখিয়েছি। আপনারা যদি চিনির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেন, সেক্ষেত্রে অন্যান্য উপকরণগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন। ফার্স্টে আমি আপনাদের অরেঞ্জ ফ্লেভারের ট্যাংটা তৈরি করে দেখাচ্ছি। এজন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ইমালশন। ইমালশন ব্যবহার করলে এখানে এক্সট্রা করে কোনো ফ্লেভার বা কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে কালার এবং ফ্লেভার দুটোই রয়েছে। আর আপনারা যদি ফ্লেভার বা কালার আলাদা করে মিক্স করতে চান, ওইভাবেও তৈরি করে নিতে পারেন। সব কিছু একবার খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি, ব্যাস তৈরি হয়ে গেছে আমার অরেঞ্জ ফ্লেভারের ট্যাং। ট্যাংগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এর কালারটা দেখুন কতটা পারফেক্ট এসেছে এবং টেক্সচারটাও একদম দেখতে পাচ্ছেন হুবহু বাজারে কেনা ট্যাংয়ের মতোই হয়েছে। এবার এই ট্যাংটা দিয়ে আমি আপনাদের শরবত তৈরি করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কত বেশি পারফেক্ট একটি কালার চলে আসছে। আলহামদুলিল্লাহ, বাজারের কেনা ট্যাংয়ের থেকে কোনো অংশেই কম মনে হচ্ছে না। ট্যাংগুলিকে আপনারা সংরক্ষণ করবেন কিভাবে সেই পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি। একটি শুকনো এয়ারটাইট কাচের জারে ট্যাংটাকে নিয়ে মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে নর্মাল ফ্রিজে বা নর্মাল তাপমাত্রায় বাহিরেই এটা সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে 1 মাস পর্যন্ত। সো এবার রমজান মাসের ট্যাং তৈরির খরচটা তো আপনাদের বাঁচিয়েই দিলাম, ঠিক এইভাবেই আপনারা সংরক্ষণ করে রেখে দিবেন আগেভাগেই তৈরি করে। এবার আমি আপনাদের লেমন ফ্লেভারের ট্যাং তৈরি করে দেখাচ্ছি। ব্লেন্ডারের ওই একই জারে নিয়ে নিলাম 1 কাপ চিনি, 1/4 কাপ গ্লুকোজ, 1/4 টিস্পুন লবণ এবং 1/4 টিস্পুন সাইট্রিক অ্যাসিড। যেহেতু এটা লেমন ফ্লেভারের ট্যাং হবে, এজন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেমন ইমালশন। এবারে সব কিছু একবার ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে লেমন ফ্লেভারের ট্যাং। মাশাআল্লাহ, এটার কালারও অনেক বেশি পারফেক্ট এসেছে। ট্যাংটা আমি অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এই ট্যাংটা দিয়ে আমি আপনাদের সেমভাবে শরবতও তৈরি করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, কতটা পারফেক্ট আপনারাই জাস্ট দেখুন। আমি এখানে ট্যাং কম পরিমাণে ব্যবহার করেছি, এজন্য কালারটা একটু লাইট এসেছে। বেশি পরিমাণে ব্যবহার করলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। একইভাবে আপনাদের স্ট্রবেরি ফ্লেভারের ট্যাংও তৈরি করে দেখাচ্ছি। ব্লেন্ডারের ওই একই জারে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, 1/4 কাপ গ্লুকোজ, 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন সাইট্রিক অ্যাসিড এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ স্ট্রবেরি ইমালশন। আপনারা যদি ফ্লেভারটা বেশি করতে চান অথবা কালার বেশি আনতে চান, সেই ক্ষেত্রে এখানে ইমালশনের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দিতে পারেন। সব কিছু আবারও একসাথে ব্লেন্ড করে নিলে আমার স্ট্রবেরি ট্যাংও তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ, এবার এই ট্যাংটা দিয়েও আমি আপনাদের শরবত তৈরি করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, এটাও একদম পারফেক্ট হয়েছে। ট্যাংয়ের টেস্ট তো 100-এ 100। তবে আমি যেটা একটু খেয়াল করলাম, বাজারের কেনা ট্যাং অল্প পরিমাণে ব্যবহার করলে ট্যাংয়ের মধ্যে খুবই সুন্দর একটা কালার চলে আসে। তবে হোমমেড ট্যাং একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হয়, এছাড়া কালারটা লাইট থাকে।
আমি এই শরবতগুলোর মধ্যে আরও কিছু পরিমাণে ট্যাং মিশিয়ে নিয়েছি, তারপরে এই কালারটা এসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কতটা পারফেক্ট হয়েছে আপনারা জাস্ট দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে, তাই না? এবারে তাহলে চলে যাচ্ছি সর্বশেষ রেসিপিতে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই হেলদি এবং রিফ্রেশিং সাবুদানা ফ্রুটস ডেজার্ট। সাবুদানা এবং কিছু ফ্রুটস দিয়ে খুব সহজভাবেই এই ড্রিঙ্কসটি তৈরি করেছে। এই সাবুদানা ফ্রুটস ডেজার্টটি শুধু যে হেলদি তা না, একই সঙ্গে রিফ্রেশিং এবং টেস্টিও। বিসমিল্লাহ। ফার্স্টে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। আপনারা ডেজার্টটা বেশি পরিমাণে তৈরি করতে চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন। তবে 1 লিটার দুধ দিয়ে আপনারা 5 থেকে 6 জনকে অনায়াসে এই ডেজার্টটি সার্ভ করতে পারবেন। এবার দুধটা নেড়ে চেড়ে জাল করে আমি দুধের মধ্যে একটি বলক উঠিয়ে নিচ্ছি। বলক আসার পর দুধে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এতে করে দুধের স্বাদটাও অনেকটা বেড়ে যাবে এবং মিষ্টির ব্যালেন্সটাও একদম লেভেলে চলে আসবে। এখানে কনডেন্স মিল্ক না ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনারা চিনি ব্যবহার করবেন। আর আমি যে পরিমাণে কনডেন্স মিল্ক এখানে ব্যবহার করেছি, এটা একদম পারফেক্ট একটা সুইটনেস দিয়েছে। আর এই ডেজার্টে আমি যে ফ্রুটসগুলো ব্যবহার করব ওইগুলো কিন্তু মিষ্টি, যার কারণে এখানে আর বেশি মিষ্টি অ্যাড করার প্রয়োজন নেই। এবার এখানে 1/2 কাপ পানিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটি আমি সরাসরি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এবং দুধে ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নেড়েচেড়ে দিতে হবে, এছাড়া কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু দলা বেঁধে যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই দুধটা আগের তুলনায় কিছুটা ঘন হয়ে আসবে। এই দুধটা জাল করে আর বেশি ঘন করব না, এই থিকনেসটা একদম পারফেক্ট আছে। দুধটা চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য, অথবা আপনারা নর্মাল ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন। এইদিকে সাবুদানা সেদ্ধ করার জন্য চুলায় একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটতে দিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সাবুদানা। সাবুদানাগুলো সেদ্ধ করার জন্য পানির পরিমাণটা একটু বাড়িয়েই দিতে হবে। সাবুদানাগুলো দিয়ে সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে দিচ্ছি, এছাড়া সাবুদানাগুলো দলা বেঁধে যেতে পারে। এবারে অনবরত নেড়ে চেড়ে সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিব। এগুলো সেদ্ধ হতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগবে। কিভাবে বুঝবেন সাবুদানাগুলো সেদ্ধ হয়েছে কিনা? সাবুদানার গাগুলো একদম স্বচ্ছ হয়ে যাবে এবং ভেতরে সামান্য একটু সাদা অংশ থেকে যাবে। ঠিক এই পর্যায়ে আসলেই বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানার আঠালো ভাবটা চলে গিয়ে সাবুদানাগুলো একদম ঝরঝরে হয়ে যাবে, একই সাথে সাবুদানাগুলো ঠান্ডাও হয়ে যাবে। ঠিক এরকমটা ঝরঝরে হবে যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি সাবুদানাগুলো গরম থাকে অবশ্যই এগুলোকে ঠান্ডা করে নেবেন, তারপরে ডেজার্টটা তৈরি করবেন। এদিকে জাল করে রাখা দুধটাও অলরেডি ঠান্ডা হয়ে গেছে, আমি নর্মাল তাপমাত্রায় রেখেই ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা যদি ফ্রিজে রেখে ঠান্ডা করে নেন, ওই ক্ষেত্রে পরবর্তীতে ডেজার্টটা ফ্রিজে রাখার দরকার নেই, আপনারা সরাসরি ডেজার্টটা তৈরি করেই সার্ভ করতে পারবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সাবুদানাগুলো। নেড়েচেড়ে সাবুদানাগুলো দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধের বা সাবুদানার এই মিশ্রণটা দেখুন কতটা ইয়াম্মি লাগছে। আপনারা চাইলে কিন্তু এইভাবেও এটা খেতে পারেন, এটাও খেতে অনেক বেশি মজা লাগে। দুধ আর সাবুদানাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ফ্রুটস অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি একটি আপেলের অর্ধেক। আপেলটাকে আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 1/2 গ্রিন অ্যাপেল, এগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সবুজ আঙুর, কালো আঙুর, এগুলোকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের কমলা, কমলার কোয়াগুলোকে আমি আলাদা করে খুলে নিয়েছি। আরও দিচ্ছি 3 থেকে 4টি খেজুর, খেজুরগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2টি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি, কুচি করে কেটে দিয়েছি। একটি আনারের হাফ অংশ আনার দানা এখানে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি। এইবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এখানে যে ফ্রুটসগুলো অ্যাড করলাম না, আপনাদেরও যে এগুলোই করতে হবে এমন কোনো ব্যাপার নেই। আপনাদের হাতের কাছে যে ফ্রুটসগুলো আছে আপনারা ওইগুলো দিয়ে এই ডেজার্টটা তৈরি করতে পারেন, অথবা আপনারা যে ফ্রুটসগুলো খেতে বেশি পছন্দ করেন সেগুলো দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কলার হাফ অংশ। কলাটাকে আমি একদম পাতলা স্লাইস করে কেটে দিয়েছি। আবারও সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার ডেজার্টের লুকস এবং টেক্সচারটা দেখুন কতটা লোভনীয় এবং কতটা ইয়াম্মি। এইভাবে ডেজার্টটি তৈরি করার পরে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 1.5 ঘন্টার জন্য। এরপরে নর্মাল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা সার্ভ করে নেবেন। খাওয়ার পরে দেখবেন কি যে প্রশান্তি।
আর এই ড্রিঙ্কসটি কিন্তু একদিন তৈরি করে নর্মাল ফ্রিজে 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তাই প্রতিদিন তৈরি করারও কোনো হ্যাসেল নেই, একদিন তৈরি করে 2-3 দিনের জন্য রেখে দিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।